ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশ পিছিয়ে কেন। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস কোম্পানির উল্কা সেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান, আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এবিএম হারুনুর রশিদ, এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব মোহাম্মদ এনায়েতুর রহমান, আপনাকে দিয়ে আগে প্রথমে শুরু করতে চাই এবং জানতে চাই আসলে এই সেমিকন্ডাক্টর বিষয়টি আসলে কি। Well, semiconductor goes in between conductor and insulation. হ্যাঁ, যেটা কন্ডাক্টর কপার যেমন কন্ডাক্টর এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আর ইনসুলেশন যেখানে কোনো কিছু কন্ডাক্ট করে না, আর সেমিকন্ডাক্টর হচ্ছে সামথিং ইন বিটুইন। আমরা ইন আদার ওয়ার্ড সেমিকন্ডাক্টরকে বলি একটা সুইচ। আপনি পানির কলের মতো কলটা বন্ধ করতে পারেন, ছাড়তে পারেন। সো একটা ট্রানজিস্টারকে আপনি অন অফ করতে পারেন, সেটাকে অন অফ করে আপনি ডিজিটাল 1 and 0 করে অনেকগুলো ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়। এই জন্য সেমিকন্ডাক্টর খুবই টাইনি, আপনি একটা নোকের সমান জায়গায় 1 বিলিয়ন ট্রানজিস্টার দিতে পারেন এবং অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন, যেই জন্য আমরা সবাই মোবাইল ফোন অল সর্টস অফ ডিভাইস আজকাল ইউজ করতেছি। এটা সেমিকন্ডাক্টরের জন্যই পসিবল। যে কোনো ডিজিটাল ডিভাইসের জন্যই আসলে এটা সব জায়গায় আমাদের মডার্ন লাইফে ইউ ক্যানট ইমাজিন এনিথিং উইদাউট সেমিকন্ডাক্টর। ইট ইজ বিকেম পার্ট অফ আওয়ার লাইফ। এই শিল্পের ব্যবসার আকার যদি জানতে চাই আপনার কাছে, পুরো বিশ্বের বাজার কি রকম, বাংলাদেশ সেখানে আসলে কি অবস্থায় আছে? পুরো বিশ্বে এখন 600 to 700 বিলিয়ন। এটা 2030-এর মধ্যে 1 ট্রিলিয়ন ক্রস করে চলে যাবে। অনেকে বলছে যে 2032-এর মধ্যে 2 ট্রিলিয়ন যেতে পারে। পার্ট অফ দ্য রিজন যেহেতু এআই, মেশিন লার্নিং এগুলো এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, এগুলো ইউজ হচ্ছে, অ্যান্ড সেজন্য অনেক চিপ ডেভেলপ হচ্ছে। দেয়ার আর আদার অ্যাপ্লিকেশন, অটোমোটিভ বলেন, মেডিকেল ইলেকট্রনিক্স বলেন, ইউ নেম ইট, এভরিহোয়ার সেমিকন্ডাক্টর লাগবে। সেই জন্য মার্কেট গ্রো করছে। বাংলাদেশের সেইভাবে অত গ্রো করে নাই, বাট আমার মনে হয় বাংলাদেশের আমরা যে সমস্ত কোম্পানিগুলো আছি $10 to 20 মিলিয়ন মতো কাজ করতেছি। ইট হ্যাজ লং ওয়ে টু গো অ্যান্ড আই থিঙ্ক লট অফ পটেনশিয়াল। আপনারা তো এখন মূলত এই সেমিকন্ডাক্টিং এর ডিজাইনিং বা সফটওয়্যার অংশটাই মূলত বেশি করছেন, তো এই যন্ত্রটা তৈরি করার ক্ষেত্রে বা ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আসে? ওকে, আমি একটু বুঝাই বলি। সেমিকন্ডাক্টরের 3টা পার্ট আছে। একটা হলো ডিজাইন। এই ডিজাইন করা আমরা যেটা এখানে ঢাকায় বসে করতেছি, এটা ফ্যাবে যাওয়ার আগ পর্যন্ত আমরা বলি GDS2, এই কাজটা আমরা ঢাকায় করি। ফ্যাবে যাওয়ার পরে যেটা বের হয় ফ্যাব থেকে প্রোডাক্ট, সেটাকে বলে ওয়েফার। এই ওয়েফারটাকে আপনি যখন ওয়েফার সর্ট আমরা বলি, ফাংশনালি ওয়েফার টেস্ট করতেছেন, প্যাকেজিং অ্যান্ড টেস্টিং করতেছেন, ওইটাকে যখন এটার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে চিপ, যেটা আপনার বোর্ডে যাবে। সো বাংলাদেশে আসলে আমার মনে হয় যে প্যাকেজিং টেস্টিংটা আরও অনেক আগে হতে পারতো, ফর মানে যেমন মালয়েশিয়া করছে, থাইল্যান্ড, ফিলিপিন, মেনি কান্ট্রিজ যারা ম্যানুফ্যাকচারিংয়ে খুব ভালো করেছে, সেখানে বাংলাদেশ সামহাও পার্টিসিপেট করেনি। এটার ব্যারিয়ার টু এন্ট্রি ওয়াজ নট দ্যাট ব্যাড, ইট নিডেড লট অফ ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কফোর্স তৈরি করা। সামহাও বাংলাদেশে হয়ে ওঠেনি, এটা আরও আগে হতে পারতো। ডিজাইন সার্ভিসটার ইনভেস্টমেন্ট কম হতে পারে, বাট ইটস এ ভেরি টেকনিক্যালি চ্যালেঞ্জিং টু ইমপ্লিমেন্ট। আমি যেটা বলি ব্যারিয়ার টু এন্ট্রি ইজ ভেরি হাই টু এটা করার জন্য, যেটা আমরা এখন করতেছি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম হারুনুর রশিদ। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে মানে এই শিল্পের ক্ষেত্রে আমাদের যে ট্রিপলিতে পড়া যে জনশক্তি, তাদের একটা বড় কন্ট্রিবিউশন করার সুযোগ ছিল। আমরা কি আসলে সেই রকম দক্ষ জনবল তৈরি করতে পেরেছি কিনা, যারা আসলে এই ইনোভেটিভ সেক্টরগুলোতে আসলে নিজেদের কন্ট্রিবিউশন বাড়াতে পারে? আমি আপনাকে প্রথমেই বলি, যেমন ধরেন আমাদের বুয়েট থেকে একটা ছেলে যখন পাশ করে, তারপর ও কিন্তু সিলিকন ভ্যালিতে যাচ্ছে। ও তো 2 বছর পরে গিয়ে একটা ইন্টেল এনভিডিয়া সে তো একটা দেখার মতো পারফরমেন্স করছে।
তাহলে কি আমরা পারতেছি না? আমরা তো অবশ্যই পারতেছি। ওয়াই আমরা বাংলাদেশে পারি নাই, তাই না? আপনার হয়তো একটু প্রশ্ন আসতে পারে। আমাদের এডুকেশন সিস্টেম ইজ কোয়াইট, আমাদের আমি বলবো ইজ ক্যাপাবল অফ উই আর প্রডিউসিং ইঞ্জিনিয়ার, কোয়াইট হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের যেটা দরকার ছিল যে আমাদের এই শিল্পটাকে গ্রো করার জন্য যে পরিমাণ আমাদের ব্যাকিং দরকার ছিল, পলিসি লেভেলে, তারপর আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টে, আসলে কোনটা আমাদের করা হয়নি দেখে আমাদের এখানে জিনিসটা গ্রো করে নাই। কারণ যখন আপনি দেখেন মালয়েশিয়া যখন শুরু করলো, আগে তো মালয়েশিয়ান স্টুডেন্টরা বুয়েটে পড়তে আসতো, তাই না? তারপর ইরান থেকে আসতো, তাই না? কিন্তু আস্তে আস্তে কী হলো, ওরা কিন্তু ওদের এটা শুরু করে দিল, আমরা পিছিয়ে গেলাম। এখন আমরা তারপর কিন্তু আমাদের এডুকেশন কিন্তু যথেষ্ট ভালো ইঞ্জিনিয়ার প্রডিউস করতেছে, কিন্তু আমাদের ছেলেরা উপযুক্ত জায়গা পাচ্ছে না তাদের এটা শো করার জন্য। কারণ এখন কিছুটা হচ্ছে, যেটা এনায়েত ভাই বললেন, ওনাদের উল্কা সেমিতে প্রায় হয়তো 600 ইঞ্জিনিয়ার আছেন, নিউক্লিয়ার সেমিকন্ডাক্টরে আছেন। তো এখন তো আমাদের কিছুটা স্কোপ পাচ্ছে। আমার মনে হয় যে আমাদের কিছু ল্যাকিং আছে, সেটা হলো যে দেখেন আপনি ইন্ডিয়াতে, হ্যাঁ, প্রায় আজ থেকে 40 বছর আগে থেকে শুরু করছে ওরা স্পেশাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি কিন্তু ওর নির্দিষ্ট 4 বছরের কারিকুলামে পুরোটাই শেখাতে পারবে না, সে তো আরও সব কিছু শিখাইতে হয়, অনেক সাবজেক্টই পড়াতে হয়। সো বেসিকটা কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। এরপরে এক্সট্রা আরও কিছু ট্রেনিংয়ের দরকার অথবা স্পেশালাইজ কোর্স দরকার, যেটা আমরা দিতে পারিনি। সেজন্য গভর্নমেন্টের পলিসি সাপোর্ট এগুলো দরকার ছিল। কিন্তু আমি মনে করি মানে এটা সম্ভব সহজেই আর কি, আমরা ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে ডক্টর আব্দুর রাজ্জাক আছেন। মানে অর্থনীতির তো একটা নিজস্ব ভাষা আছে, যেখানে বিনিয়োগের ভালো রিটার্ন আসবে, যেখানে প্রফিট আসবে, সেখানে নিশ্চয়ই বিনিয়োগকে বেঁধে রাখা যায় না। এই শিল্পে আসলে কেন আমরা দেখছি না? কারণ বিশ্বব্যাপী এর চাহিদা বেড়েছে, বিশ্বব্যাপী বড় একটা বাজার আছে। বাংলাদেশে যেমনটা বলছিলেন যে একটা বড় শ্রমশক্তি আছে, শিক্ষিত শ্রমশক্তি, যারা হয়তো এখানে কাজ করতে পারে। বাংলাদেশিরাই সিলিকন ভ্যালিতে যদি কাজ করতে পারে, ঢাকায় বসে কেন নয়? আপনার কাছে কি মনে হয়? না, ধন্যবাদ প্রথমে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এটার জন্য আমরা যদি একটু পেছনের কারণগুলোর দিকে তাকাই, যে দেশগুলোর কথা আমরা শুনলাম, মালয়েশিয়ার কথা শুনেছে, ইন্ডিয়ার কথা শুনেছে, দেখেন ইতিহাসটি এরকম। সেমিকন্ডাক্টর মালয়েশিয়া শুরু করেছে 1972-তে, এবং আমি যদি ভুল না করে থাকি, প্রথম হলো ইন্টেল তারা একটা প্রসেসিং করার জন্য এখানে মালয়েশিয়াতে পেনাংয়ে খুব সম্ভবত একটা প্ল্যান করার চেষ্টা করে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপরে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে যেটা হয়, অন্যরা তাকে ফলো করে। সো প্রথম 7 থেকে 8 বছর মালয়েশিয়া লেগেছে কিন্তু, যেটাকে আমরা ইনিশিয়েশন পিরিয়ড আর কি, ভালো করে জিনিসটা করা। যখন দেখলো এটা সম্ভব, তখন কিন্তু অনেকগুলো আরও কিন্তু আসলে এএমডি গেল ইন্টেলকে ফলো করে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করেন ফরেনাররা, তারা কিন্তু ফলো করতে চান সবসময়। আপনি দেখেন, আমরা যখন কোনো একটা জায়গায় যে আমরা বলি লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ, মানে কি, আপনি একটা দোকান করেন বা একটা ছোটো একটা ইউনিট করেন, আপনাকে দেখে অন্যরা বিজনেসে ঢুকবে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলো সেখানে গ্রো করেছে যেখানে ফরেন ইনভেস্টমেন্ট গিয়েছে। তো মালয়েশিয়ার কথা শুনলাম, আপনি যদি দেখেন ভিয়েতনামের কথা, ভিয়েতনাম তারা কিন্তু শুরু করেছে একই 1975-76-এর দিকে। তারপর ভিয়েতনামে একটা সেটব্যাক ছিল, কারণ ভিয়েতনাম আগে খুব সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তারা এই কাজগুলো করছিল। সোভিয়েত ইউনিয়ন যখন কলাপস করলো, তখন মনে হচ্ছিল যে ভিয়েতনামের ওই ইন্ডাস্ট্রি আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু তারপর আপনি যখন ভিয়েতনাম ভালো করা শুরু করলো, তারা ইন্টারন্যাশনাল ট্রেড এগ্রিমেন্টস করে আবার কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আনতে পেরেছে, এবং সেখানে আমরা সাকসেস স্টোরি দেখেছি। চায়নার কথা, চায়না শুরু করেছে 1950-এ, স্লো ডাউন ছিল। তারপর 1980s 1990s-এ তারা এটাকে আবার পিক আপ করলো। ইভেনচুয়ালি লেট 1980s-এ এসে তারা ফরেন ইনভেস্টমেন্ট নিল এখানে জয়েন্ট ভেঞ্চারে, এবং তারপরে তারা ডেভেলপ করতে পেরেছে। সুতরাং আমি বলবো, ফরেন ইনভেস্টমেন্ট যদি আমরা না পাই, এখানে আমরা কিন্তু ঢুকতে পারবো না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, কিন্তু তার আগে জনাব ইনায়েতুর রহমান, আপনার কাছে আবারও একটু আসতে চাই। এই যে আপনারা বাংলাদেশে বসে ডিজাইনগুলো করছেন, আপনার কাছে যদি জানতে চাই আসলে এই চিপটা বাংলাদেশে তৈরি করার ক্ষেত্রে বাধাটা কোথায়, বা কেন বাংলাদেশি উদ্যোক্তারা এই ব্যবসায় যাচ্ছে না? যেটা আগে বলছিলাম, আমরা যে কাজগুলো করি, ব্যারিয়ার টু এন্ট্রি ইজ ভেরি হাই, যেটা ডক্টর হারুন রশিদ বললেন। আমিও বুয়েট থেকে গ্র্যাজুয়েট করে সিলিকন ভ্যালিতে কাজ করেছি, অ্যান্ড দের আর লট অফ বাংলাদেশিজ আর ওয়ার্কিং দেয়ার। সো বাংলাদেশি ক্যাপাবিলিটি ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে যে আমাদের বাংলাদেশে এইগুলো হয় না অনেকগুলো কারণে। আমাদের অ্যাওয়ারনেসটা কম ছিল। আমাদের ধরেন ঢাকায় কয়েকটি ইউনিভার্সিটিতে হয়তো VLSI কোর্স পড়ানো হচ্ছে, আমাদের মাস স্কেলে চিন্তা করতে হবে। যেহেতু ওয়ার্ল্ড আগামী 5 বছরে অলমোস্ট 1 মিলিয়ন লোক দরকার হবে, বাংলাদেশের উচিত হাজার হাজার লোক তৈরি করা। আমরা প্রস্তুত না তার জন্য, এটা একটা সমস্যা। আমরা ধরেন
বুয়েটের মতো খুব বেশি ইউনিভার্সিটি তো নাই, যাদেরকে হায়ার করে ওরা থাকে না তো ওরা চলে যায়। সো এটা একটা চ্যালেঞ্জ আছে, বিকজ মোস্ট অফ দেম ওয়ান্ট টু গো টু ইউএসএ হায়ার স্টাডিজ অর ডু সাম আদার থিংস। তো বাংলাদেশে এই কারণে হয়তো আমাদের চ্যালেঞ্জ হয়েছে, বাট আমরা এখন 600+ চলে গেছি। তারপরে কাস্টমার অ্যাকসেপ্টেন্স, যেটা কাস্টমার বাংলাদেশকে কখনোই দেখে নাই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের পার্ট হিসাবে, এবং সেমিকন্ডাক্টর খুব কমপ্লেক্স ডিজাইন এবং কোনো কাস্টমার রিস্ক নিবে না। তো ইনিশিয়ালি আই হ্যাড টু স্ট্রাগল এ লট। এখন আমরা এমন একটা লেভেলে আসছি যে হ্যাঁ, কাস্টমারের কনফিডেন্সটা আমরা আর্ন করেছি। আমরা প্রায় 18 ইয়ার্স ইন বিজনেস, তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ এটা করা সম্ভব। সো ওই ব্যারিয়ারটা চলে গেছে। এখন অন্যরকম প্রবলেম আমি ফেস করতে, সেটা হলো যে স্কেল আপ করা, যার জন্য আমি সিনিয়র লোক পাচ্ছি না, মিড লেভেলের ম্যানেজার পাচ্ছি না। আমি এখন দেশের বাইরে যাচ্ছি, ভিয়েতনামে যাচ্ছি, ইন্ডিয়াতে যাচ্ছি, অন্য যাচ্ছি, বিকজ আমি আউট অফ স্কুল অনেক স্টুডেন্ট এখন নিতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ওরা তো সাথে সাথে প্রজেক্ট করতে পারবে না। ওদেরকে ট্রেন করে, ইন্ডাস্ট্রিকে ট্রেন করে খুব তাড়াতাড়ি তৈরি করা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে যে ডক্টর হারুন রশিদ যেটা বললেন, এই গভর্নমেন্টকে এই জিনিসগুলো রিয়েলাইজ করতে, প্রত্যেকটা দেশে, যে আপনি অনেকগুলো দেশে উনি বললেন, এই দেশগুলো কিন্তু প্রাইম মিনিস্টার একদম টপ এক্সিকিউটিভ থেকে কিন্তু এগুলা দিকে দেখা হয়েছে। টিএসএমসির জন্য তাইওয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ার জন্য মোদি হিমসেলফ ইজ ইনভলভ ইন দিস থিংস, মালয়েশিয়ার জন্য প্রাইম মিনিস্টার ইনভলভ হয়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানির কথা উনি যেটা বললেন, যে মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য লবি করতে হয়, আমরা লবি করি না। আমাদের বিভিন্ন দেশে, যেমন আমরা আমাদের উদ্যোগে তৈরি করতেছি, কিন্তু আমরা উনি যেটা বললেন যে একটা কোম্পানিকেও যদি আমরা লবি করে আনতে পারতাম এবং তাদের যদি সাকসেস স্টোরি হইতো, তাদেরকে ফলো করতে অনেক আদার ইন্ডাস্ট্রি উড হ্যাভ কাম, যেটা ইন্ডিয়ার জন্য হয়েছে। প্রথম টেক্সাস ইনস্টিটিউট, টিআই প্রথমে গেছে, অ্যান্ড এভরিবডি ইজ ওয়াচিং, সি দেখি ওদের সাকসেস স্টোরি কী হয় ব্যাঙ্গালোরে। কিন্তু পরে দেখা গেল যে যেহেতু টিআই হ্যাড এ সাকসেস স্টোরি, আদার পিপল ফলোড। তো ওই জিনিসগুলো, ওই ব্যারিয়ারটা আমাদেরকে ক্রস করতে হবে, বিকজ উই হ্যাভ এ হিউজ পপুলেশন ডিভিডেন্ড। আমাদের ইয়াঙ্গার পপুলেশনকে আমরা অনেক জব ক্রিয়েট করতে পারবো। সো অ্যাগেন, আমি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ঠিক জব হিসাবে দেখি না, ফরেন এক্সচেঞ্জ আর্ন হিসাবে দেখি না। আমি মনে করি ইটস এ নলেজ ইন্ডাস্ট্রি, দিস ইজ ইন্ডাস্ট্রি এভরি কান্ট্রি নিডস টু হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। ঠিক সেই নলেজের জায়গাটাকেই যদি একটু জানতে চাই, মানে আমরা তো শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কথাই বলছি এতক্ষণ পর্যন্ত আলোচনায়, এছাড়াও তো আসলে আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি মানের পড়ালেখা হচ্ছে, বা বুয়েট ছাড়া যে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েট যারা আপনাদের এখানে চাকরির জন্য আসে, তাদের মান কেমন দেখেন? তারা কি আসলে এই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত, আসলে সত্যি কথা বলতে হতে পারছে কিনা? আমাদের বেশিরভাগ এমপ্লয়ি নন বুয়েট, কারণ বুয়েটের ছেলেরা থাকে না। গত বছরও হারুন রশিদ জানে, আমি 24 জনকে নিয়ে নিছি, কিন্তু থাকে না, ওরা চলে যায়। আমাদের এখানে বেশিরভাগই আসতেছে আসানুল্লাহ থেকে, এআইইউবি থেকে, ইস্ট ওয়েস্ট থেকে, রুয়েট, কুয়েট, চুয়েট, সবগুলো থেকে আসে, আরও অন্যান্য ইউনিভার্সিটি। ইনফ্যাক্ট বাংলাদেশে এখন 130টা ইউনিভার্সিটি অফার্স VLSI আর EEE কোর্স, অ্যাপ্লাইড ফিজিক্স। we are very open to bring anybody come to this industry. আমরা যেটা করেছি সেটা হলো যে সেমিকন্ডাক্টর যদি ডিজাইন বলি, ডিজাইনে অনেক জায়গা আছে। যেমন ধরেন আপনি কেউ ডিজিটাল ডিজাইন করবে, কেউ অ্যানালগ ডিজাইন করবে। কিছু কিছু ক্ষেত্রে ডিজাইন খুব চ্যালেঞ্জিং হবে, যেটা হয়তো বুয়েটের ছেলেকে আমাদের নিতে হবে, বিকজ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা খুব দরকার। যেমন ধরেন আমাদের যদি লেআউট হয় বা ফিজিক্যাল ডিজাইন হয়, হয়তো আমরা আরও অনেক জায়গা থেকে পাবো। তো আমরা করেছি কি, ইউটিউবে আমরা ভ্লগ করেছি, সেখানে অনেকগুলো ক্যাটাগরি করেছি। সো in that way আমরা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টকে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি। ইনফ্যাক্ট উই আর অলসো ট্রাইং টু এডুকেট দেম দ্যাট ওয়ার দে ফিট বেটার, দে শুড ইভ্যালুয়েট দেমসেলফ। অ্যান্ড তারা যদি মনে করে যে তারা লেআউটে ভালো কিংবা ডিজিটাল ডিজাইনে ভালো বা ভেরিফিকেশনে ভালো, দে শুড মেক দ্যাট কল। তো এইভাবে আমরা রিসোর্সগুলো বেশ ভালোই ডেভেলপ করতে পেরেছি। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো জনাব হারুনুর রশিদ। একটা অভিযোগ সবসময় আমরা পাই, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে এটা বেশি আসে, যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে যে পুঁথিগত বিদ্যা শেখায় সেটি আসলে ইন্ডাস্ট্রির নলেজের সাথে খুব একটা মেলে না। তো সেই অভিজ্ঞতা বা সেই অভিযোগের জবাব আসলে শিক্ষক হিসেবে আপনি কি দিবেন? মানে এটা একদম আপনি ঠিক ভালো প্রশ্নই করেছেন। হ্যাঁ, আমরা কিন্তু এটা VLSI ফিল্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম অ্যাপ্লিকেশন ফিল্ড, তাই না? তো সেই জন্য আমরা কিন্তু দেখেন আমাদের কোর্সে যখন আমরা ডেভেলপ করি, আমরা যখন আমরা কিন্তু প্রজেক্ট দিই। আমি কিন্তু উল্কাসেমি থেকে, নিউরাল থেকে ওদেরকে হায়ার করে এনে আমরা প্রজেক্টগুলো দিয়ে আমরা চেষ্টা করি যাতে ইন্ডাস্ট্রির সাথে করে মানে অ্যালাইন হয়ে করা যায়। সো এটা মানে কিন্তু তা সত্ত্বেও আপনি যেটা বলবেন, ছেলে পাস করার সাথে সাথে তো ইন্ডাস্ট্রি লেভেলে কাজটা করতে
করতে পারবে না, কারণ যেটা বললাম অত সময় তো তাই, সে তো একটা বা দুটো কোর্স করেছে, এর মধ্যে তো এত কিছু করা সম্ভব না, তাকে তো স্পেশাল ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংটা দেওয়ার জন্য আমরা যেমন ধরেন আমরা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে যে আমরা পাশ করার পর ছাত্রদেরকে আমরা স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য কিছু কোর্স চালু করছি আমরা বুয়েটে, যে কোর্সগুলো হচ্ছে একদম ইন্ডাস্ট্রি লেভেলের কোর্স, এবং সেখানে ইন্ডাস্ট্রির লোকজন এসে করতেছে, সেখানে পার্টিসিপেট যারা করে তারা কিন্তু খুব ভালো করতেছে। তারপর আমরা চাচ্ছি যে স্পেশালাইজ ডিগ্রি দেওয়ার জন্য, যেমন ভিএলএসআইতে মাস্টার্স বা পিএইচডি করবে, চিপ ডিজাইনে মাস্টার্স বা পিএইচডি করবে, তখন আমরা এই স্পেশাল ম্যান পাওয়ারগুলো ডেভেলপ করতে পারবো আর কি। হ্যাঁ, কারণ এটা তো আসলে খুবই স্পেশালাইজ নলেজ বেসড ডিজাইন, তাই না, কাজ আর কি। কিন্তু কোনো সন্দেহ নাই যে আমাদের ইউনিভার্সিটিগুলো বেসিক নলেজ যথেষ্ট সুন্দরভাবেই দিচ্ছে ছাত্রদেরকে, বাট ইউ নিড সাম টু অ্যাড সামথিং, ইন্ডাস্ট্রিতে সাথে কাজ করতে পারার জন্য যেটুকু ক্যাপাবিলিটি লাগে সেটা অ্যাড করতে হবে, তাই না? নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ডক্টর আব্দুর রাজ্জাক, এই যে আমাদের অর্থনীতিতে এখন পর্যন্ত তৈরি পোশাক নির্ভর, এবং এটা অনেকটাই আসলে দক্ষতা, যেটা বলা হয় যে শ্রম নির্ভর একটা শিল্প, সেখান থেকে আসলে যদি আমরা উত্তরণের জন্য যাই, যেমনটা এনায়েতুর রহমান বলছিলেন যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা বা দিক নির্দেশনা লাগে, মানে বাংলাদেশে আমরা সেই পথে যাওয়ার কি আসলে আদৌ কোনো সম্ভাবনা দেখেন? কারণ আমাদের তো এখানে সরকারেরই ঠিক নাই। সম্ভাবনার প্রশ্ন বললে হয়তো হতাশা বাড়বে, কারণ আমাদের সব সেক্টরে কিন্তু ভালো সম্ভাবনা ছিল। গার্মেন্ট করতে পেরেছে মানে আমরা দেখেন ম্যানুফ্যাকচারিং কালচারের সঙ্গে আমরা কিন্তু অভ্যস্ত হয়েছি। ম্যানুফ্যাকচারিং কালচারটি কি, অনেকগুলো মানুষ একসাথে বসে কাজ করবে এবং তারা একটা টাইট ডেডলাইনের মধ্যে এগুলো ডেলিভার করবে। আর এটাকে সঙ্গে যদি আপনি বিদেশি বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে পারেন, তাহলে হয় কি আপনার দক্ষতা বাড়বে, আর বিদেশি বাজারে একটা অতিরিক্ত ডিম্যান্ড থাকে, চাহিদা থাকে, ওখানে গেলে আপনার স্কেল আপ করার সুযোগ হয়। আমাদের প্রবলেমটা হচ্ছে যে যেখানে আমরা সরকারের আগ্রহ চাই, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমরা প্রায় ফেল করি। বেসিক যে অবকাঠামো দরকার সেটা আমরা দিতে পারি না। এনায়েত ভাই চমৎকার করে বলেছেন, সেমি কন্ডাক্টর বা যে কোনো টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে সরকারের একদম সরাসরি কমিটমেন্ট ছাড়া এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো না। কাজে এখানে আমাদেরকে হয়তো সিলেক্টিভ ওয়েতে যদি বিদেশি বিনিয়োগ আনতে পারি, আনার পরে আমাদের লোকালের সঙ্গে সম্পৃক্ত করে যদি আমরা স্কেল আপ করার চেষ্টা করতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটা খানিকটা আমরা অতিক্রম করতে পারতাম। দেখুন, গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার মনে আছে, যেহেতু বিশ্বব্যাপী সেখানে একটা কোটা সিস্টেম ছিল এবং ইস্ট এশিয়ান দেশগুলো তারা কিন্তু তাদের কোটা হিট করেছিল, তার কাজেই তখন বিনিয়োগকারীরা একটা অল্টারনেটিভ সোর্সিং জায়গা খুঁজে চেষ্টা করছিল এবং সেক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো করে ফিট ইন করেছিল। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আনফর্চুনেটলি সেই কিন্তু গ্লোবাল ব্যবস্থা নাই, এটা এক্সট্রিমলি কম্পিটিটিভ একটা মার্কেট, এবং যে জায়গায় যে দেশে বিদেশি বিনিয়োগের সেরকম রেকর্ড নাই, সেখানে জায়গা করাটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। কাজে সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে কিন্তু আগ্রহ থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে দেখুন, আমি বলবো বাংলাদেশে একটা চরম ব্যর্থতা কি জানেন, আমাদের রাজনীতিতে অনেক কিন্তু ব্যবসায়ীরা ঢুকেছেন। আপনি জানেন যে এর আগে আমরা বলেছি সংসদে 70-75 ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন। আমরা দেখেছি সরকারের যে ভালো যেগুলো পোর্টফোলিও, ফাইন্যান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রিতে, এগুলো কিন্তু বিজনেসম্যানরা সবসময় ছিলেন, অনেক সময় ছিলেন, কিন্তু তারা না এই জায়গাগুলোতে ব্রেক থ্রু আনতে পারেনি, তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ধরতে পারে নাই, তার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে আর কি। কাজে আমি মনে করি যে সেমিকন্ডাক্টরের মধ্যে শিল্প যেগুলো এক্সট্রিমলি সফিস্টিকেটেড, এগুলোর ক্ষেত্রে একমাত্র সাফল্যর একটা চরম রকমের প্রিকন্ডিশন হচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের খুঁজে বের করতে হবে, তাদেরকে আস্থা নিতে হবে এবং তাদেরকে দেশে আনতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব এনায়েতুর রহমান, বিদেশি বিনিয়োগ খুঁজতে হবে, আপনারা নিজেরাও তো আসলে বিনিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে মিলিয়ে জয়েন্ট ভেঞ্চার। এখন এই যে ডিজাইন থেকে চিপ তৈরি করার ক্ষেত্রে আসলে বিদেশি বিনিয়োগ বলুন অথবা বাংলাদেশি বিনিয়োগ সাহস করে শুরু আপনারাই হয়তো করতে পারেন, এইরকম একটা সাহসী পদক্ষেপের জন্য আসলে কি করা যেতে পারে বা কি নীতি সহায়তা দরকার, আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এরপর জেনে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশ পিছিয়ে কেন। এই বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে এনায়েতুর রহমান, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মানে ডিজাইনে তো আপনি নিজেই বলছিলেন যে এখন একটা পরিচিতির জায়গা বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা ডিভাইসটা কেন তৈরি করতে পারছি না বা এই সাহস আপনারা কবে করবেন? সো ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা অল টুগেদার ডিফারেন্ট বল গেম। আমরা উই আর লিটল বিট লেট ইন দ্য গেম, কারণ মালয়েশিয়া অন্যান্য কান্ট্রি অনেক আগে গেছে। সো বেস্ট ওয়ে টু গেট ইন টু দিস বিজনেস ইজ জয়েন্ট ভেঞ্চার।
আমি মনে করি, কারণ অ্যাটলিস্ট $1 থেকে $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট অলসো ইজ নট দ্য ইস্যু, আপনাকে তো মার্কেট পেতে হবে, কাস্টমার অ্যাকসেপ্টেন্স লাগবে। আমি কালকে একটা ফ্যাক্টরি বসাই দিলে কাস্টমার আসবে না, বিকজ চিপ ইজ এ ভেরি টাইম সেন্সিটিভ, অনেক কিছু ইনভলভের ভিতরে। তো ইন অর্ডার টু জাম্প স্টার্ট, আমরা ওয়ার্ল্ডে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, কোরিয়ান, তাইওয়ানি, ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে নেগোশিয়েট করে ওরা অন্যান্য কান্ট্রিতে গেছে, মালয়েশিয়া গেছে, চায়নায় গেছে, জাপান, অন্যান্য কান্ট্রিতে গেছে। ভেরি সিমিলারলি আমাদের সেটাই আবার চলে আসছে, গভর্নমেন্টকে লবি করতে হবে যে আপনারা বাংলাদেশে এসে জয়েন্ট ভেঞ্চারে এই চিপ ইন্ডাস্ট্রিটা করেন, ম্যানুফ্যাকচারিং। সো ওয়েফার আসবে, ওয়েফার সর্ট হবে, প্যাকেজিং হবে, টেস্টিং হবে, আবার চলে যাবে। বিকজ দিস ইজ এ লাইক এ ভেরি সেন্সিটিভ টাইম ম্যানেজ করতে হয়, কারণ আপনার ওয়েফার আসা থেকে চিপটা তৈরি হয়ে আবার যেখানে আপনি বোর্ডে যাবে সেখানে শিপ হয়ে যাচ্ছে জিনিসগুলো, যেটা মালয়েশিয়াতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। সো দে আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দ্যাট সেন্সিটিভ টাইমগুলো। আমাদের যেটা আপনি একটু আগে বললেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অলসো নোজ অ্যাবাউট দিস ডেডলাইন এভরিথিং। সো ওই ইন্ডাস্ট্রিটাকে একটা লেভেলে আনতে জয়েন্ট ভেঞ্চার হলে যেটা সুবিধা হবে, আমাদের হিউজ ওয়ার্কফোর্সটা তৈরি হয়ে যাবে। দেন ওটা থেকে কিন্তু আরও কিছু রেপ্লিকেট করা খুব ইজি হবে, বিকজ পিপুল উইল কুইকলি লার্ন দ্য নো হাউ অ্যান্ড কীভাবে করা যায় অল দোজ থিংস। আমি কাউকে রিকমেন্ড করবো না যে নিজের পয়সা খরচ করে এটা তৈরি করে দেন মার্কেট করা, কাস্টমারকে কনভিন্স করা, দ্যাট উইল বি ভেরি লং সেটি তো নিশ্চয়ই খুব ভালো ব্যবসা পরিকল্পনাও না, কিন্তু শুরু তো করতে হবে। মানে একটা কথা জয়েন্ট ভেঞ্চার যেটা লেট ইজ বেটার দ্যান নেভার। দ্যাটস রাইট। সো জয়েন্ট ভেঞ্চার যেটা সুবিধা সেটা হলো যে কাস্টমার হয়তো যেটা করবে তার হাই এন্ডে প্রফিট বেশি, সে হয়তো তার ওখানে রাখবে দেশে, এটা যেটা করতে পারে। লো এন্ডে বা মিড রেঞ্জের কোনো চিপ হয়তো আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে করলো, বিকজ ম্যান পাওয়ার শর্টেজ, ইভেন কোরিয়াতে ম্যান পাওয়ার শর্টেজ এভরিওয়ার, তাইওয়ানের লোক নাই, আমি তাইওয়ান ঘুরে আসছি। সো এভরিওয়ার দের ইজ শর্টেজ অফ পিপল। আপনি যেটি বলছেন যে কোরিয়াতে ম্যান পাওয়ার শর্টেজ, তাইওয়ানে একই অবস্থা, কিন্তু আমাদের তো বেকারের সংখ্যাই বেশি, রাইট? সেই জায়গায় আসলে যদি একটু জানতে চাই যে আমাদের যে জনবল আছে যারা বেকার জনগোষ্ঠী কাজ পাচ্ছে না, এই বেকার জনগোষ্ঠীকে কি এই শিল্পে খুব দ্রুত শ্রমিক হিসেবে বা কর্মী হিসেবে নিয়োগ করার মতো পরিবেশ কি আছে? পরিবেশ আছে, যদি জয়েন্ট ভেঞ্চারে করি ডেফিনেটলি তারা লোক হায়ার করবে, লোকদের ট্রেন করবে। ওই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নাই, প্রথমবার ফার্স্ট ব্যারিয়ারটা ক্রস করলে তারপরে যখন আমরা কোনো কাস্টমারকে শিপ করতেছি অল দোজ থিংস, বাংলাদেশ ওই ইকোসিস্টেমের ম্যাপে চলে আসবে। এখন যেমন আমরা ডিজাইন সার্ভিস করি, আমাদেরকে অনেকেই চিনে, আগে ছিল না। এখন তাইওয়ান, উই আর নোন এন্টিটি ইন তাইওয়ান। আমরা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট অ্যাডভান্স টেকনোলজিতে এখন ঢাকায় বসে কাজ করতেছি, 1.4 ন্যানোমিটার, উইচ ইজ আনবিলিভেবল। আপনি যদি এনভিডিয়ার লেটেস্ট চিপটা দেখেন H200, ওইটা 5 ন্যানোমিটারে করা হয়েছে। 5 ন্যানোমিটার আমরা অনেক আগে করছি, আমরা এরপরে 3 ন্যানোমিটার করছি, 2 ন্যানোমিটার করছি, 1, এগুলো ঢাকায় বসে করতেছি। অ্যাপল আমাকে খুঁজে বের করছে, মানে অ্যাপলের মতো কোম্পানি আমি কীভাবে যাবো? অথচ আমাদের এখন 40 থেকে 50 জন লোক অ্যাপলের আইফোনের উপর কাজ করতেছে। আমরা সব এটা পসিবল, এবং আমরা সব ঢাকা থেকে লোক গেছে এখানে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো ডক্টর হারুনুর রশিদ। মানে আসলেও কি এই যে অ্যাপেলের মতো কোম্পানির কাজ ঢাকায় বসে হচ্ছে, ঠিক আইফোনের মতো বা বড় বড় যে কোম্পানিগুলো আছে স্যামসাং বা জেনারেল, এদের পণ্য, এদের চিপ বাংলাদেশে তৈরি হবে, সেই কোম্পানিতে বাংলাদেশের 1000, 10,000, 5,000 লোক কাজ করবে? আপনি কি মনে করেন এটি সম্ভব? আসলে অবশ্যই বাংলাদেশিদের কি সেই দক্ষতা আছে? অবশ্যই সম্ভব, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই যে 2-1টা মাইলস্টোন আমাদের তৈরি করতে হবে। যেমন একটা মাইলস্টোন হচ্ছে যে ডিজাইন ইন বাংলাদেশ বা ডিজাইন বাই বাংলাদেশ, একটা চিপ আমাদেরকে করতে হবে। আমি কিন্তু আমার বুয়েটের আন্ডারগ্রেডের ছাত্ররা যারা এখন 4-2-তে আছে, ওরা কিন্তু আমরা একটা চিপ ডিজাইন করতেছি RISC-V প্রসেসর, যেটা আমরা ওয়ালটনের সাথে করতেছি, নিউরাল সিমুলেশনের সাথে জয়েন্টলি করতেছি। বাংলাদেশের যত এসি এবং আপনার এইগুলো আছে, রেফ্রিজারেটরগুলো আছে, সেখানে যেন চিপটা ইউজ করা যায়। RISC-V কেন? কারণ এটা হচ্ছে ওপেন সোর্স এবং আমাদের এখানে কোনো মানে আইপির নাই। তো আমরা ওপেন সোর্সে এভাবে যদি আমরা একটা চিপ নিজেরা ডিজাইন করতে পারি, যেটা উনি বলেন মেড ইন ভিয়েতনাম, আমরা একটা মেড ইন বাংলাদেশ বা ডিজাইন বাংলাদেশ একটা চিপ প্রথমে আমরা যদি দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা হবে। সো ওয়ালটন কিন্তু একটা বিশাল কোম্পানি, মনে করেন স্যামসাং, ওরা কিন্তু তখন চিন্তা করতে পারে যে ঠিক আছে, আমরা আমাদের ডিজাইন প্রোডাক্টটা, আমাদের ডিজাইনগুলো আমরা নিজেরা দেশে করবো, কারণ এর অ্যাডভান্টেজ কিন্তু বিশাল। তখন সে এটার ডিজাইনটা যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবে, এটাকে তার নিজের মতো করে ছোটো করতে পারবে, কস্ট এফেক্টিভ করতে পারবে। সো এটা তো অবশ্যই সম্ভব। হ্যাঁ, আমি মনে করি শুধু ইনভেস্টমেন্টটা আর গভর্নমেন্ট সাপোর্টটা যেটা আসলে দরকার এই ক্ষেত্রে, সেটা আমাদের দরকার। আর যেটা ওনারা বলেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আনতে হয়, সেটা আনলে হবে কি, একটা
জাম্প হবে, একটা লিপ ফ্রগ হবে। কারণ কি ওরা যদি আসে একসাথে 500-1000 ইঞ্জিনিয়ার ওরা হায়ার করবে, তখন আমাকে সেটা আবার সাপ্লাই দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। সেজন্য আমরা আসলে এখন থেকেই যদি ঠিক আমরা ওই জায়গায় আমি প্রশ্নটা করতে চাই আপনাকে, যে এই যে হঠাৎ করে যদি কেউ আসেও, জি। এই জনবল, দক্ষ জনবল সাপ্লাই দেওয়ার মতো কি প্রস্তুতি আসলে আমাদের আসলে- আছে? কারণ আমরা তো হর হামেশাই Right. ইন্ডাস্ট্রির কাছ থেকে একটা অভিযোগ শুনি Right. যে 4 বছরের ডিগ্রি করে আসার পরেও তাকে 6 মাস 8 মাস 1 বছরের প্রশিক্ষণ দিতে হয়। তাহলে ইউনিভার্সিটি 4 বছরে কি শেখালো? রাইট। আচ্ছা, আপনি এই জন্য আমরা আপনি জানেন টাস্ক ফোর্সের কত সুপারিশ ছিল, তার মধ্যে কিন্তু অন্যতম সুপারিশ হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, যেটা আমি আগে বললাম। আমি 4 বছরে তো আমি শুধু সেমিকন্ডাক্টর শেখাবো না, আমি তো তাকে পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সব কিছু শেখাচ্ছি। তো শুধু সেমিকন্ডাক্টর তো তাকে শেখাচ্ছি, এই জন্য স্পেশালাইজ কিছু আমাকে স্পেশাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে কিছু প্রজেক্ট আমাকে নিতে হবে, যেখানে আমরা এই লাইনে আসলে স্পেশাল ট্রেনিং দিব, এই লাইনে ডিগ্রি দিব। এবং সেটার জন্য আমরা টাস্ক ফোর্সে কিন্তু সুস্পষ্ট রিকমেন্ডেশন আছে যেগুলো আসলে চালু করতে হবে আর কি আমাদের ইতে। তাহলে আমরা অবশ্যই নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো ডক্টর আব্দুর রাজ্জাক। এই যে টাস্ক ফোর্সের যে পরামর্শ, মানে এটি কি আসলে শুধু ফাইল মধ্যেই থাকবে কিনা? মানে আমি জানি না, হয়তো এই প্রশ্ন আপনার কাছে করাটা সঠিক হচ্ছে না, কিন্তু বিশ্লেষক হিসেবে আপনার কাছে জানতে চাই, মানে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নিজেরাই এই গবেষণাগুলো করলেন, ইনসাইটস গুলো দিলেন, সে তো সেই ফাইলেই পড়ে থাকলো। একই প্রশ্ন আমারও আছে যে আসলে এগুলো কতখানি বাস্তবায়ন করা হচ্ছে। আসার কথা হচ্ছে কিছু জিনিস কিন্তু সরকার গ্রহণ করেছে, একদম যে করে নাই সেটা আমি বলবো না, কিছু করেছে। কিন্তু হয়তো আমরা ভেবেছিলাম একটা নতুন মাত্রার এবং একটা পার্থক্য তৈরি করবে এরকম একটা সরকার ক্ষমতায় নিয়েছে। আমরা ভেবেছিলাম যে কাজগুলা আরও খুব দ্রুত গতিতে করা যাবে, কিন্তু দেখা গেল আমরা সেটা তত দ্রুত গতিতে করতে পারি না। সেটা একটা আমাদের ব্যর্থতা ছিল আমি বলবো। কিন্তু যেটা হয়েছে, অ্যাওয়ারনেসটা কিন্তু এখন অনেক ভালোভাবে বিল্ড করেছে। আপনি জানেন যে বিডা তারা কি করতে পেরেছে এই পর্যন্ত, তার থেকে প্রশ্ন হচ্ছে কাজগুলোকে আইডেন্টিফাই করা গেছে এবং তারাও বুঝেছে যে আসলে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। তো সুতরাং আমি মনে করি যে একটু টাইম দিতে হবে। তবে স্পেশালি এরকম একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য চরম একটা কিন্তু সম্ভাবনা আমাদেরকে তৈরি করে দিয়েছে। প্রথমে দেখুন, টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড নিশ্চয়ই আপনার কাছে এই প্রশ্ন উত্তরটা শুনবো, কিন্তু আমার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশ পিছিয়ে কেন। বিরতিতে যাওয়ার আগে ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে শুনছিলাম, মানে এই রকম একটা শিল্প যেখানে আসলে শুধুই তৈরি পোশাকের মতো কায়িক শ্রম নয়, এখানে মেধার শ্রমও জরুরি। সেখানে ভালো করার জন্য নিশ্চয়ই শুধু প্রাইভেট সেক্টরের উপর বসে থাকলেই হবে না, আপনি বলছিলেন। আপনার কাছে শুনতে চাই। জি, আমি যেটা মনে করি যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলার যে ইতিহাস আমরা দেখি বিভিন্ন দেশে, আমরা অলরেডি আলাপ করেছি, সেখানে মোটামুটি একটা দেখতে পারি যে 8 থেকে 10 বছরের একটা পিরিয়ড থাকে। মানে যদি আপনি ফরেন ইনভেস্টমেন্ট নিয়েও আসেন, তো তারা এসে এটা সেটেল ডাউন করতে, এটাকে মোটামুটি মার্কেটমুখী করে, তারপরে আমরা যেটাকে বলি ইকোসিস্টেম, মানে আপনার খালি ওয়ার্কফোর্স এখন থাকলে হবে না, সাপ্লাই চেনেও আপনাকে ওয়ার্কফোর্স থাকতে হবে, আপনাকে ওয়ার্ল্ড ট্রেন্ডের দিকে তাকাতে হবে এবং সেই অনুযায়ী কীরকম ইঞ্জিনিয়ার লাগবে, কোন জায়গাটায় ডেভেলপমেন্ট হলে বাংলাদেশে একটা জায়গা হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। আমি মনে করি যে সেমিকন্ডাক্টরের জন্য বাংলাদেশে একটা রিয়েলিস্টিক নেক্সট একটা ডেকেড লং স্ট্র্যাটেজি থাকা উচিত এবং সেখানে যে খুব যে হাইপড আপ জিনিসপত্র থাকবে যে আমরা $5 বিলিয়ন করে ফেলবো 1 বছরের মধ্যে, এরকম না করে প্রথমে বলা যে আমরা একটা বা দুইটা কোম্পানিকে টার্গেট করব এবং মেকশিওর করব তারা যেন প্রফিটেবিলিটি এনশিওর করতে পারে। যদি রাষ্ট্রের কিছুটা বিনিয়োগ করতে হয়, আমরা সে বিনিয়োগ করতে রাজি, বিকজ আমাদের এত ছেলেমেয়েরা শিক্ষিত বেকার হচ্ছে এবং স্টেম সাবজেক্টটাকে আমরা পপুলারাইজ করতে চাই, পার্টলি বিকজ এখন হচ্ছে ওয়ার্ল্ডে কিন্তু অনেক, আপনি দেখবেন এআই থেকে আরম্ভ করে অনেক কিন্তু সায়েন্স এবং টেকনোলজিতে নতুন টাইপের টেকনোলজি আসবে এবং সেখানে মার্কেটের যে প্রোডাক্ট সেগুলো কিন্তু তৈরি হবে এবং সার্ভিসেস অ্যাজ ওয়েল। কাজে আমি বলবো একটা 10 বছর মেবি একটা ডেকেড লং একটা দুইটা কোম্পানিকে টার্গেট করা এবং সেখানে দেখুন গ্লোবালি আমরা যে জিও পলিটিক্যাল টেনশন দেখছি, চায়নার এই টোটাল বিজনেসটা এরকম থাকবে না, কিন্তু অনেকেই চায়না থেকে সরে আসবে। অলরেডি দেখেন জাপানরা তারা কিন্তু অনেক ইন্ডাস্ট্রি তারা চায়না থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ইনসেন্টিভ দিচ্ছে যে ওখান থেকে বের হয়ে অন্য কোথাও যায়। আমরা যদি এই ট্রেন্ডটাকে যদি নিতে পারি, একটা বা দুইটা ইন্ডাস্ট্রি যদি আমাদের দেশে আসে, আমরা বলবো ঠিক আছে মেবি 5 বছরে আমরা 1 বিলিয়ন করব, তারপরে যদি আমরা স্কেল আপ করতে পারি, এটা হবে আমাদের জন্য সবচেয়ে একটা রিয়েলিস্টিক এবং প্র্যাগমেটিক একটা স্ট্র্যাটেজি। পিছিয়ে পড়েও একটা ভালো শুরু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এনায়েতুর রহমান। আপনার কাছে একটু আসতে চাই, মানে আপনি বলছিলেন যে এই শিল্পে অনেক সম্ভাবনা এবং বিশেষ করে
আপনি কোরিয়ার কথা বললেন, মালয়েশিয়ার কথা বললেন, সেখানে দক্ষ শ্রমিকের অভাব, আর আমাদের দেশে অনেক বেকার। এবং আমরা জানি যে আসলে এই এই একই ফ্যাকাল্টিতে পড়েও হয়তো বেকার আছেন এমনও খুঁজে পাওয়া যাবে। তাহলে কেন আমরা এই দক্ষ বা যারা এই একই ফিল্ডে পড়ালেখা করছে তারা কেন ওইসব দেশে গিয়ে কাজ করছে না? কাজ তো কিছু করছেই, অবশ্যই লোকজন যাচ্ছে, কিন্তু যে জিনিসটা দরকার সেটা হলো যে আমি একটা জিনিস লার্ন করতেছি, ওটা যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, আমি যদি আমার স্কিল সেটটা ওইভাবে ডেভেলপ না করতে পারি, তাহলে ইট উইল বি চ্যালেঞ্জ টু ফাইন্ড এ জব। সো সেই জন্য আমরা এখন যেটা করতেছি, আমরা ইনফ্যাক্ট আমি পারলে ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেদের সাথেও কথা বলবো যে দিস ইজ ইউর লাইফ অ্যান্ড ইউ মেক এ প্ল্যান ফর ইউর the 4-year undergrad college and all those things, কোথায় পড়তে হবে। আমরা আসলে আমাদের উলকাসেমি থেকে আমরা অনেকগুলো জিনিস করেছি। আমরা VLSI তখন করেছি, উই ডু ক্যাম্পাস অ্যাম্বাসেডার, স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু ঢাকার বাইরে থেকে স্টুডেন্টদের আমাদের অফিসে নিয়ে আসি এবং তাদেরকে অ্যাওয়ার্ড করতেছি। আবার যারা আসতেছে আমাদের, ধরেন একটা অবসকিউর নামশরী ইউনিভার্সিটি, ওদেরকে বলি ইউ গো ব্যাক টু ইউর ক্যাম্পাস and share your story with them, যে where the world is heading and all those things, and তোমরা তোমাদেরকে প্রিপেয়ার করো, ইফ ইউ নো দিস এই জন্য আমাদের ইউটিউবে আমরা অনেকগুলো ভ্লগ ডেভেলপ করেছি যে ইউ লার্ন দিস থিংস, ইউ কাম টেক এ টেস্ট, উইল হায়ার ইউ। সেই জন্য ওদেরও দোষ দিয়ে লাভ নাই তো, কারণ ওরা যখন ক্যাম্পাসে, ওরা হয় কি 4th ইয়ারে পাস করার পরে সাডেনলি দে ফাইন্ড দেমসেলভ ইন এ ভেরি অকওয়ার্ড সিচুয়েশন। সবার একই ধরনের হয়তো পাওয়ার ওরিয়েন্টেড কোর্স করেছে অথবা কমিউনিকেশনের কোর্স করেছে, VLSI কোনো টিচার নাই, এগুলো তো প্রবলেম আছে, টিচারও নাই, রাইট? সো এখন স্টুডেন্টদের আমি এটা বলি যে দেখো, এগুলো তো 1-2 দিনের প্রবলেম সলভ করা যাবে না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু টেক চার্জ অফ ইউর লাইফ অ্যান্ড ট্রাই টু ডু দ্যাট, do self-study, group study, these are the things, and find out your strength and prepare yourself for those things. এটা কাজে দিচ্ছে, কিন্তু নাহলে আমরা এতগুলো লোক কিন্তু হায়ার করতে পারতাম না। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে এরাও যাচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডার, সো এখন লোক পাচ্ছি, আমি অনেক লোক পাচ্ছি। আমার প্রবলেম হয়ে গেছে স্কেল আপ করা, যেহেতু আমি সিনিয়র লোক, মিড লেভেলের লোক পাচ্ছি না। এই জন্য আমরা অফিস খুলতেছি অন্যান্য দেশে। আমরা এখান থেকে লোক হয়তো অন্য দেশে নিয়ে যাব, অন্য দেশ থেকে সিনিয়রদের এখানে নিয়ে যাবো। এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমরা এখন এক্সপ্লোর করতেছি, বিকজ দিস ইজ এ গ্লোবাল কোম্পানি। আমরা বাংলাদেশে কিন্তু গত 18 বছর 1 টাকাও কামাইনি। এভরিথিং কেম ফ্রম আউটসাইড ইউনাইটেড স্টেটস। সো দিস ইজ এ হিউজ পসিবিলিটি। এবং আমাদের যে পপুলেশন ডিপেন্ডেন্ট আছে, ওদেরকে যদি প্রপারলি আমরা ট্রেন করতে পারি, দেন ইট ইজ ডুয়েবল, আদারওয়াইজ নোবডি উইল হায়ার দেম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন ডক্টর হারুনুর রশিদ। আপনাকে দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। সারা পৃথিবী জুড়েই যে কাজের সুযোগ, সেই কাজের শ্রমশক্তি কেন আমরা তৈরি করতে পারছি না? কেন এই অপরচুনিটি? এটি শুধু আপনি বুয়েটের শিক্ষক, বুয়েটকে কেন্দ্র করেই নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে মাথায় রেখে যদি আপনার কাছে জানতে চাই যে কেন শিক্ষার্থীদেরকে আমরা এই স্বপ্ন দেখাতে পারছি না যে বাংলাদেশের যে কোনো একটা অখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে বসেও যদি নিজেকে তৈরি করা যায়, তাহলে তার কাজের জায়গা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। অ্যাকচুয়ালি এই আপনি ঠিক বলছেন, এই ফিল্ডে যারা কাজ করে তারা কিন্তু দেখেন ঢাকায় বসে তারা সিলিকন ভ্যালিতে ইঞ্জিনিয়ারের যে কাজ করে বা অ্যাপেলে বসে যে কাজ, সেই কাজটাই করতে, সেই সংখ্যাটা তো খুব বেশি না, সংখ্যাটা বেশি না, রাইট। এখন এই সমস্যাটা হচ্ছে যে আমরা যখন আপনি বললেন আমাদের ম্যান পাওয়ার আমরা কেন পাঠাতে পারছি না, সো আমার তো প্রচুরই গ্র্যাজুয়েট হচ্ছে এবং ধরেন তারা একটা লেভেল পর্যন্ত শিখলো, কিন্তু ওদেরকে যাদেরকে বাইরে দরকার 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সটা আমি দিতে পারতেছি না। কারণ দিতে পারছি না কেন, আমার 2-3টা কোম্পানি, এবং ওনাদের কিন্তু যারা ওখানে যাচ্ছে তারা কিন্তু 2-3 বছর পর ওনাদের এমপ্লয়িরা কিন্তু বিদেশ চলে যাচ্ছে এবং ওনারা কিন্তু প্রবলেমে পড়তেছে। তার মানে কি, যারা একটু এক্সপিরিয়েন্সটা পাচ্ছে তারা কিন্তু সাথে দে ফাউন্ড আ অপরচুনিটি এবং ওরা চলে যাচ্ছে। সো আমরা আরও এটাকে ছড়ায় যদি আমরা করতে পারি, ওদেরকে স্কোপটা দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা পাঠাতে পারবো। কিন্তু জাস্ট গ্র্যাজুয়েট, পাস করা গ্র্যাজুয়েট, কিছু সেমিকন্ডাক্টর, এটা কেউ বিদেশের থেকে নিবে না। দে ওয়ান্ট অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যেটা আমরা দিতে পারতেছি না। আমাদের ওই মানে এই যে দিতে পারছেন না বলছেন না, তাহলে এখানে তো নিশ্চয়ই একাডেমিক এবং ইন্ডাস্ট্রির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা সমাধান করার জন্য আসলে আপনার পরামর্শ কি? মানে আমার হচ্ছে যে আসলে আমরা ওই যেটা বললাম যে আমাদের আসলে ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট মিলে আমাদের আসলে প্রচুর ট্রেনিং দিতে হবে এবং ওনাদের উচিত হবে ছাত্রদেরকে আসলে নিয়ে ওদেরকে ইন্টার্ন হিসাবে যদি ওনারা রাখে 6 মাস 1 বছর, তাহলে কিন্তু ওরা এক্সপিরিয়েন্সটা পায়, তাই না? সো আমাদের এরকম কোলাবোরেশন করে ওদেরকে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলের অন্তত 1-2 বছরের এক্সপিরিয়েন্স যদি আমরা ওদেরকে দিতে পারি, আমার ধারণা এরা অবশ্যই বাইরে মানে এমপ্লয়মেন্ট পাবে, যে মানে প্রচুর মানিতে আমরা ওদেরকে
কাজে লাগাতে পারবো। আমাদের দেশের ভিতর লোকাল মার্কেটটা খুবই ছোট, হয়তো মাত্র 2-3টা কোম্পানি, তাই না? যে কারণে ছাত্ররা দেখতেছে যে আমার তো, ওরা দেখে যে আমি যদি পাস করে জয়েন করি, সো ধরেন আমি জয়েন করলাম কোম্পানি এতে, সো ক্যান আই সুইচ টু অ্যানাদার কোম্পানি ইফ আই হ্যাভ সাম আদার প্রবলেম, হোয়াট ইজ মাই ফিউচার, তাই না? ডু আই হ্যাভ মাই অপশনস, তাই না? ওইগুলা ওদের যদি আমরা আরও দিতে পারি তাহলে অবশ্যই এটা বাড়বে। সো আমাদের এখানে আসলে একটা প্রবলেম, এগ অ্যান্ড চিকেন প্রবলেম, যে আসলে জব কি ওই পরিমাণ আছে, সেই একটা সমস্যা রয়ে গেছে। ওই এক্সপিরিয়েন্স ওই রকম ছেলে আমরা পাচ্ছি না। যারা এক্সপিরিয়েন্স 2-3 বছর করছে ওরা আবার ধামধাম করে কিন্তু চলে যাচ্ছে, আমার শর্টেজ হচ্ছে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনের সাথে কথা বলে যেটি বুঝলাম, আসলে সংকট আছে, কিন্তু তার সাথে সাথে যদি কোনো ব্যক্তি অর্থাৎ যিনি চাকরি খুঁজছেন তিনি যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে সারা বিশ্বের দুয়ারই নিশ্চয়ই তার জন্য খোলা আছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।